সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানাবো হাতে থাকা সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দেব কমলা হ্যারিসের জাত নিয়ে প্রশ্ন ট্রাম্পের, মার্কিন রাজনীতি পাড়া উত্তপ্ত। এরপরেই জানিয়ে দেব 9/11 মৃত্যুদণ্ড না দেওয়ার শর্ত দায় নিতে রাজি অভিযুক্তরা। আরও জানিয়ে দেব ভারতে অন্তত 300 ব্যাংকে সাইবার হামলা। তারপরেই জানাবো কাশ্মীরের চেয়ে জম্মুতে বেশি জঙ্গি হামলায় চিন্তিত ভারত। আর সর্বশেষ জানিয়ে দিব মার্কিন কূটনীতির কড়া মন্তব্য, ভেনেজুয়েলার নির্বাচনে মাদুরোর পরাজিত। এতক্ষণ জানাচ্ছিলাম হাতে থাকা সংবাদ শিরোনাম, এবার থাকবে বিস্তারিত। তবে বিস্তারিত খবরে যাবার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুতই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন। কমলা হ্যারিসের জাত নিয়ে প্রশ্ন ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে জোর নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এই প্রচারণাকালে প্রায়ই একে অপরকে ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণ করছে তারা। এবার কমলা হ্যারিসের জাত বা বর্ণ নিয়ে প্রশ্ন তুলেছেন ট্রাম্প। ট্রাম্পের দাবি, কমলা হ্যারিস নিজেকে হঠাৎ কৃষ্ণাঙ্গ হিসেবে পরিচয় দিচ্ছেন। তিনি আগে তার কৃষ্ণাঙ্গ পরিচয় সামনে আনতেন না। বুধবার 31শে জুলাই যুক্তরাষ্ট্রে শিকাগোয় অনুষ্ঠিত ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ব্ল্যাক জার্নালিস্টের কৃষ্ণাঙ্গ সাংবাদিকদের সবচেয়ে বড় বার্ষিক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় এমন দাবি করেন ট্রাম্প। ট্রাম্প বলেন, কমলা হ্যারিস সবসময় নিজেকে ভারতীয় বলে পরিচয় দিয়ে এসেছেন, এমনকি ভারতীয় ঐতিহ্যকে সামনে তুলে ধরেছেন। তবে কয়েক বছর আগে থেকে তিনি হঠাৎ নিজেকে কৃষ্ণাঙ্গ বলে পরিচয় দিতে শুরু করেন। আমি এর আগে জানতামও না যে তিনি কৃষ্ণাঙ্গ। তিনি আরো বলেন যে আমি আসলেই জানি না কমলা হ্যারিস ভারতীয় নাকি কৃষ্ণাঙ্গ। কমলার পারিবারিক সূত্রে ভারতীয় ও জ্যামাইকান, কারণ তার মা ভারতীয় আর বাবা জ্যামাইকান। তিনি প্রকৃত কৃষ্ণাঙ্গ নন, মিশ্র বর্ণের। কিন্তু সম্প্রতি বেশ কয়েক বছর ধরে তিনি নিজেকে কৃষ্ণাঙ্গ বলে পরিচয় দিয়ে এসেছেন। কখনো কখনো এশীয় বলেও পরিচয় দেন। কমলাই প্রথম এশীয় আমেরিকান হিসেবে মার্কিন ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। কমলার জাত বা বর্ণ নিয়ে ট্রাম্পের প্রশ্নে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জাপিয়েরি বলেছেন, কারো পরিচয় নিয়ে এভাবে কথা বলার অধিকার কারো নেই। ট্রাম্প নিজেকে বর্ণবাদী হিসেবে পরিচয় দিয়েছেন। এদিকে 9/11 ঘটনায় মৃত্যুদণ্ড না দেওয়ার শর্তে দায় নিতে রাজি হয়েছে অভিযুক্তরা। 2 যুগেরও বেশি আগে 2001 সালের 11 সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ভয়াবহ হামলার ঘটনা ঘটে। পৃথিবীকে পাল্টে দেওয়া সেই 9/11 ষড়যন্ত্রের দায় স্বীকার করতে রাজি হয়েছে গুয়ান্তানামোর 3 বন্দী। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে 9/11 হামলার পরিকল্পনার দায় মাথায় নিতে রাজি হয়েছেন 3 অভিযুক্ত। তবে শর্ত হচ্ছে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না। কিউবায় মার্কিন নৌঘাঁটি গুয়ান্তানামোতে বিনা বিচারে আটক রাখা হয়েছে অভিযুক্ত খালিদ শেখ মোহাম্মদ ওয়ালিদ, মোহাম্মদ সালিম, মোবারক বিন আত্তাশ এবং মুস্তাফা আহমেদ আদম আল হাওয়াসেভাইকে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রপক্ষ থেকে অভিযুক্তদের মৃত্যুদণ্ড দেওয়ার দাবি করা হবে না, এমন শর্তে হামলা, প্রাণহানি ও ক্ষয়ক্ষতির সব দোষ স্বীকার করতে রাজি হয়েছেন ওই 3 ব্যক্তি। এই বিষয়ে তাদের সাথে পেন্টাগনের একটি চুক্তি হয়েছে, তবে এখনো প্রকাশ করা হয়নি চুক্তির সেই শর্ত। 2001 সালের 11 সেপ্টেম্বর ভয়াবহ সন্ত্রাসী হামলার মুখোমুখি হয় যুক্তরাষ্ট্র। ভয়াল ওই দিনে হামলাকারীরা যাত্রীবাহী বিমান ছিনতাই করে নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং ওয়াশিংটন মার্কিনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগনে হামলা চালায়। ছিনতাই করা 4র্থ বিমানটি পেনসিলভেনিয়ায় একটি মাঠে বিধ্বস্ত হয়ে যায়। হামলায় নিউ ইয়র্ক, ভার্জিনিয়া ও পেনসিলভেনিয়ার প্রায় 3000 মানুষ নিহত হন। এর পরপরই বিশ্বজুড়ে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আমেরিকা, হামলা চালায় আফগানিস্তান আর ইরাকে। এদিকে ভারতের অন্তত 300টি ব্যাংকে সাইবার হামলা। ভারতের বেশ কিছু ব্যাংক সাইবার হামলার শিকার হয়েছে। র্যানসামওয়্যারের নামের এক ধরনের সফটওয়্যারের মাধ্যমে এই হামলা চালানো হয়েছে। তুলনামূলকভাবে ছোট ব্যাংকগুলো এই হামলার শিকার হয়েছে। বুধবার 31শে জুলাই রাতে এই সাইবার হামলার শিকার হয় ব্যাংকগুলো। দেশটির অন্তত 300টি ব্যাংক এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এই ব্যাংকগুলোতে সিএস প্রযুক্তির মাধ্যমে সেবা দেওয়া হয়। র্যানসামওয়্যারের মাধ্যমে সিএস প্রযুক্তির উপর আক্রমণ চালিয়েছে সাইবার অপরাধীরা, যার ফলে এসব ব্যাংকের সেবা দেওয়ার প্রক্রিয়া পুরোপুরি বিঘ্নিত হয়েছে। ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এখনও এই হামলা নিয়ে কিছু না জানালেও ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই বুধবার একটি বিবৃতির মাধ্যমে এই তথ্য জানিয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, সাইবার হামলা হয়েছে এটা বোঝার পর ওই ব্যাংকগুলোতে তাৎক্ষণিকভাবে সিএস প্রযুক্তি বন্ধ করে দেওয়া হয়। এর ফলে আপাতত এই ব্যাংকগুলোতে আর্থিক লেনদেন বন্ধ রয়েছে। তবে কারা এবং কেন এই হামলা চালালো তা এখনো স্পষ্ট নয়। এই ঘটনায় বিদেশি কোনো শক্তির হাত আছে কিনা তাও স্পষ্ট নয়।
উল্লেখ্য যে ভারতীয় ব্যাংকগুলোতে যে সাইবার হামলা হতে পারে তা অনেকদিন ধরেই আশঙ্কা করছিল সাইবার ক্রাইম দপ্তর। বড় ছোট সমস্ত ব্যাংককেই এই বিষয়ে সতর্ক করা হয়েছিল। গতকালের ঘটনার পর বড় ব্যাংকগুলোকে নতুন করে সতর্ক করা হয়েছে। এদিকে কাশ্মীরের চেয়ে জম্মুতেই বেশি জঙ্গি হামলা, চিন্তায় পড়েছে ভারত। ভারতের কাশ্মীর উপত্যকায় জঙ্গি মোকাবেলার চেয়ে কেন্দ্রীয় সরকার এখন বেশি চিন্তায় পড়েছে জম্মু নিয়ে। ইদানিং পরপর ঘটে যাওয়া কিছু সন্ত্রাসবাদী হামলার পর গোয়েন্দারা মনে করছেন জঙ্গিরা হয়তো কৌশল বদলে জম্মুর দিকে নিরাপত্তা বাহিনীকে বেশ ব্যস্ত রাখতে চাচ্ছে, যাতে বিধানসভা নির্বাচনের আগে সুবিধামতো সময়ে উপত্যকায় বড়সড় আক্রমণ করতে পারে। গোয়েন্দারা মনে করছেন এসব হামলার লক্ষ্য একটাই, নির্বাচন বানচাল করা। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার বেশ কিছু ব্যবস্থা নিয়েছে, যেগুলোর একটি বিতর্কিত ব্যবস্থাটি নতুন নয়। 90-এর দশকে জম্মু কাশ্মীরে শুরু হওয়া সন্ত্রাসবাদ ধীরে ধীরে তীব্রতা পাওয়ায় তৎকালীন কেন্দ্রীয় সরকার গ্রামে গ্রামে নাগরিক সশস্ত্র সুরক্ষা বাহিনী গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছিল। সরকারের যুক্তি ছিল গ্রামীণ এলাকায় নাগরিকদের অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হলে জঙ্গিদের তারা প্রাথমিকভাবে রুখে দেওয়ার কাজটুকু করতে পারবে। সেই পুরনো সিদ্ধান্ত আগেই নতুনভাবে প্রয়োগ করেছে বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। এবার ঠিক হয়েছে সাধারণ আগ্নেয়াস্ত্রের পাশাপাশি গ্রাম সুরক্ষা বাহিনীর হাতে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র তুলে দেওয়া হবে, সেজন্য তাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। এই নিয়ে বিতর্ক উঠেছিল আগেও, এবারও উঠেছে। নিরাপত্তার সঙ্গে যুক্ত পদাধিকারদের একাংশের মতে অতীতে এই ব্যবস্থা তেমন একটা কাজে আসেনি, গ্রামবাসীর প্রতিরোধ সেভাবে গড়ে ওঠেনি, বরং বহু ক্ষেত্রে জঙ্গিরা গ্রামবাসীর আগ্নেয়াস্ত্র লুট করেছে। এবার স্বয়ংক্রিয় বা আধা স্বয়ংক্রিয় অস্ত্র দেওয়া হলে তা জঙ্গিদেরই উৎসাহিত করবে। সরকারের লাভের লাভ কিছুই হবে না। এই মহলের মতে বহু এলাকায় গ্রাম থেকে জঙ্গিরা নানা সাহায্য পায়, কিছু মানুষ জঙ্গিদের প্রতি সহানুভূতিশীল। বিতর্ক থাকা সত্ত্বেও সরকারি সিদ্ধান্তের নড়চড় হয়নি। সেই সঙ্গে ঠিক হয়েছে জম্মুর জঙ্গল এলাকায় মোট 75টি শিবির খোলা হবে, যেখানে রাখা হবে সেনাবাহিনীর স্পেশাল অপারেশনস গ্রুপের জওয়ানদের। এই বাহিনী পাহাড়ি জঙ্গল এলাকায় জঙ্গি দমনে প্রশিক্ষিত। জম্মু থেকে কাশ্মীর উপত্যকায় যত টানেল বা সুড়ঙ্গ রয়েছে সেসব এলাকায়ও পাহারা দেবে বিএসএফ। এর অর্থ বিএসএফকে সীমান্তের পাশাপাশি টানেল সুরক্ষার দায়িত্ব দেওয়া হচ্ছে। এদিকে মার্কিন কূটনৈতিকদের কড়া মন্তব্য, ভেনেজুয়েলার নির্বাচনে মাদুরো পরাজিত হয়েছে। ভেনেজুয়েলার বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী দলীয় প্রার্থী এদমান্দো গাঞ্জোলেস উরুতিয়ার কাছে বর্তমান প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ব্যাপকভাবে পরাজিত হয়েছেন বলে মন্তব্য করেছেন ল্যাতিন আমেরিকা অঞ্চলের শীর্ষ মার্কিন কূটনৈতিক ব্র্যান্ড নিকোলাস। যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোলাস বুধবার ল্যাতিন আমেরিকার আঞ্চলিক সংস্থা অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটসের বৈঠকে এই কথা বলেন। নিকোলাস বলেন, সিএনই ভোটের বিস্তারিত তথ্য প্রকাশ করতে ব্যর্থ হয়েছে। তাদের ফলাফল প্রকাশে বিলম্ব মানে একটাই, তারা জানেন সত্যিকারের ফল প্রকাশ করলে গাঞ্জালেসের জয় নিশ্চিত হবে, এটাই সত্যিকারের ফলাফল। নিকোলাস আরও বলেন, এদমান্দো গাঞ্জালেস 67% ভোট পেয়ে জয়ী হয়েছেন, আর মাদুরো পেয়েছেন 30% ভোট। এই ফলাফলের ভিত্তিতে গাঞ্জালেস লাখ লাখ ভোটে মাদুরোকে পরাজিত করেছেন। এদিকে ভেনেজুয়েলার বিরোধী পক্ষ ইতিমধ্যে ভোটের ফলাফল সংক্রান্ত হাজার হাজার নথি প্রকাশ করেছে, যা ভেনেজুয়েলার নাগরিকদের সত্যিকারের ভোটের প্রতিফলন বলে উল্লেখ করেন নিকোলাস। 2013 সাল থেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন 61 বছর বয়সী সমাজতন্ত্রী মাদুরো। তার শাসনামলে দেশটির জিডিপি 80% কমে গেছে এবং 70 লাখের বেশি নাগরিক অন্য দেশে পাড়ি জমিয়েছে।